সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা মার্কিন শিখ সংগঠনের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে শিখ ধর্মাবলম্বীদের যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস। এবারে জানাবো, আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। জানাবো, খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ। বগুড়ার গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এদিকে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা। লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা দিয়েছে আগের পরিবারের সন্তানেরা। এ ঘটনায় তোপের মুখে লাশ রেখে পালিয়ে যায় পরের পরিবারের ছেলে সোহেল। কোনো আপোষ নয়, আমরা নতুন করে শুরু করব মাহফুজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারী নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এবার নতুন করে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। জানিয়ে দেব, দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে ডাক্তার তাহের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের কি সোমালিল্যান্ডে পাঠাবে ইসরায়েল? চলতি বছরের মার্চে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন বার্তা সংস্থা এপি, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছিল, গাজা উপত্যকা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হস্তান্তরের জন্য পূর্ব আফ্রিকার ৩টি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। হাদির হত্যাকারীদের ধরতে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা মার্কিন শিখ সংগঠনের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে শিখ ধর্মাবলম্বীদের যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় এ ঘোষণা দেয় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের প্রদত্ত বক্তব্য অনুযায়ী হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়ে গেছে। এই প্রেক্ষাপটে হত্যাকারীদের বর্তমান অবস্থান, গ্রেপ্তার ও প্রত্যাপরণে সহায়ক যে কোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রদান করলে ঘোষিত পুরস্কার দেওয়া হবে। সংগঠনটির জেনারেল কাউন্সিলের গুরুপদবন্ত সিং পান্নুন বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভারত সরকারের নির্দেশে সংগঠিত হয়েছে। এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত ভারতীয় সন্ত্রাসী কার্যক্রমের অংশ, যা কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সাথে মিল রয়েছে। আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি। তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। তিনি বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে নতুন করে গড়ে তুলি। সোমবার দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে কার্যালয়ে আসেন তারেক রহমান। বিকাল ৪টায় হাজারো নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। দোতলায় গিয়ে সোজা চলে আসেন বারান্দায়। সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, সকলে ভালো থাকবেন, আমার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১ মিনিট কথা বলে আপনাদের উদ্দেশ্যে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই, যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে সেদিন বক্তব্য রাখব। শুধু এতটুকু বলবো, যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি, সবাই ভালো থাকবেন। এই সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন। তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমান এসেছে, রাজপথ হাসছে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে উদ্দেশ্যে রওনা দেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকাল ৪টায় এসে পৌঁছলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুর রহমান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানান।
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ। বগুড়ার গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এবং গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি ইশারা ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তার আঙুলের ছাপ দিয়েছেন। বগুড়ার গাবতলীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার স্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন। তবে জয়ের পর প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। ৩টি উপনির্বাচনে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমেদ জয়ী হন। বাবার লাশ দাফনে সন্তানদের বাধা। লক্ষ্মীপুরের কলমনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন আগের পরিবারের সন্তানরা। এ ঘটনায় তোপের মুখে লাশ রেখে পালিয়ে যায় পরের পরিবারের ছেলে সোহেল। সোমবার দুপুরে উপজেলার চর লরেন্স ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে মৃত রুহুল আমিনের বাড়িতে ঘটনা ঘটে। জানা যায়, সোমবার ভোরে চর লরেন্স ইউনিয়নে রুহুল আমিন দীর্ঘদিন অসুস্থতার পর মৃত্যুবরণ করেন। মৃত রুহুল আমিন ২ বিয়ে করেন। আগের স্ত্রী বিবি হনুফাকে রেখে পরে রিজিয়াকে বিয়ের পর থেকে আগের স্ত্রী এবং ওই পরিবারের সন্তানদের কোনো খোঁজ নেয়নি রুহুল আমিন। এর মধ্যে রুহুল আমিনের মালিকানায় প্রায় ৬ একর সম্পত্তি রিজিয়ার সন্তানদের নিয়ে ভোগ করতে থাকে। এরপর সব সম্পত্তি পরের সংসারে রিজিয়ার ছেলে সোহেল বিভিন্ন কৌশলে নিজের জিম্মায় নিয়ে যায়। রুহুল আমিনের মৃত্যুর খবর শুনে প্রথম সংসারের সন্তান মোফাসেরা বেগম, নাসিমা আক্তার শরীফ সহ সবাই বাবার সম্পত্তির হিসাব চাইলে অভিযুক্ত সোহেল সবাইকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেবার চেষ্টা করে। বাবার রেখে যাওয়া সব সম্পত্তির হিসাব চাইলে তিনি কোনো সম্পত্তি দিতে পারবেন না বলে জানান। এক পর্যায়ে বাবার লাশ উঠানে রেখে পালিয়ে যান সোহেল। অভিযুক্ত সোহেল বলেন, আমার বাবা কোনো সম্পত্তি আমার কাছে নেই। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ শুনেছি। আগে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের কি সোমালিল্যান্ডে পাঠাবে ইসরায়েল? চলতি বছরের মার্চে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন বার্তা সংস্থা এপি, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছিল, গাজা উপত্যকা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হস্তান্তরের জন্য পূর্ব আফ্রিকার ৩টি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সম্ভাব্য ওই ৩টি দেশের নাম হিসেবে প্রতিবেদনে বলা হয়েছিল সুদান, সোমালিয়া এবং সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডের কথা। গত শুক্রবার ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এরপর থেকেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে হস্তান্তরের সন্দেহ তীব্র হচ্ছে। ইসরায়েলি প্রথম দেশ যারা সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এমন পদক্ষেপ খালি চোখে সাধারণ মনে হলেও এর ভূরাজনৈতিক প্রভাব বেশ গভীরে। সোমালিল্যান্ডের নিকটবর্তী দেশ ইয়েমেন, যেখানে ঘাঁটি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের, যারা প্রায় গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানাতে লোহিত সাগরে জাহাজ হামলা চালায়। এবার ইউরোপ এবং এশিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক যোগাযোগের অন্যতম পথ লোহিত সাগর এবং এডেন উপসাগর। সোমালিল্যান্ড ঠিক এই কৌশলগত অবস্থানেই অবস্থিত। ফলে সোমালিয়ার এই বিচ্ছিন্ন অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়াটা নিছক সাধারণ ঘটনা নয়। প্রশ্ন উঠছে, অঞ্চলটিকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পেছনে ইসরায়েলের বৃহত্তর স্বার্থ কী? ফিলিস্তিনিদের সেখানে হস্তান্তরের সম্ভাবনা কতটুকু? হস্তান্তর নিয়ে সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্তৃপক্ষ কি বলছে?